रक्षा मंत्री ने कहा है कि ये ऑन गोइंग ऑपरेशन है, इसलिए पूरे एक एक घटना को अलग से ब्रीफिंग या अलग से उसको प्रेजेंटेशन करना सही नहीं है, क्योंकि घटना चल रही है, आप सबको मालूम है, इसलिए उसको उस तरीके से ब्रीफिंग नहीं होते हैं। इसमें पॉलिटिकल पार्टीज का ब्रॉड कंसेंसास के लिए ये बैठक था। মেসেজ যাকে বলে একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা জানি যে অপারেশন সিঁদুর হয়েছে, আমাদের যে ২৬ জন ভারতীয় হিন্দুর প্রাণ নিয়েছিল পাকিস্তানি ইসলামী জঙ্গিরা, সেই জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদের ঘাঁটি ৯খানা ঘাঁটিকে ভারতবর্ষ উড়িয়ে দিয়েছে। মাত্র ৩২ মিনিটের অপারেশন ছিল এবং সেই ৩২ মিনিটের অপারেশনের শেষে ১০০রও বেশি জঙ্গি মারা গেছে। সারা ভারতবাসী খুশি, এবং খুশি হলেও সেই পরিতৃপ্তি এখনো আসেনি, কেননা দেশের সামনে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে জঙ্গিবাদকে তিনি এবার মাটিতে মিশিয়ে দেবেন, আর কোনো রাগঢাকের কোনো ব্যাপার নেই, তার জন্য যা করার সেটা তিনি করবেন, এবং এই সন্ত্রাসবাদীরা, এই জঙ্গিরা কল্পনাতেও আনতে পারবেন না এমন শাস্তি তাদেরকে দিতে হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ওই মাসুদ আজহার বলুন, সে হাফিজ সঈদ বলুন, তাদের সবারই ফ্যামিলিগুলো উড়ে গেছে। খুশি, কিন্তু খুশি হলেও এখনো অনেক পথ চলা বাকি আছে। অনেকেই প্রশ্ন করছিলেন যে এত তর্জন গর্জন হলো, সেই জায়গা থেকে এই অপারেশন সিঁদুর, এই ৯টা ঘাঁটি উড়িয়ে দেওয়া, ব্যাস সেখানেই থেমে যাবে ভারত? না, এখানে ভারত থামার কোনো প্রশ্নই নেই। সন্ত্রাসবাদ সত্যিই মাটিতে মিশে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, গোটা দেশকে ইউনাইটেড থাকতে হবে। আমাদের দেশের সব থেকে বড় যেটা অশান্তির জায়গা, সব থেকে বড় যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে যত না শত্রু আছে না, দেশের মধ্যেও তার থেকে শত্রুর সংখ্যা খুব একটা কম কিছু নয়, বরং একটু বেশিই হবে। ফলে সেই শত্রুগুলোকেও কিন্তু নিকেশ করতে হবে, সেই শত্রুগুলোকেও কিন্তু কবজায় রাখতে হবে, তবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইটা আমরা জিততে পারবো। এবং সেই জন্য সরকার যে কাজটা করছে, নরেন্দ্র মোদী প্রশাসন যে কাজটা করছে, হ্যাটস অফ। আজকে এই অপারেশন সিঁদুর হওয়ার পর প্রথম সর্বদলীয় বৈঠক ছিল, এবং সেখানে মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন যে এটা শেষ নয়, অপারেশন সিঁদুর একটা অন গ্রোয়িং প্রসেস, সুতরাং এই নিয়ে আলাদা করে কোনো প্রেস, আলাদা করে কোনো বিবৃতি এখনই ভারত দিচ্ছে না। এবং এটা খুব স্বাভাবিক ছিল, কেননা যেটুকুনি বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছিল, যেটা সরকার এখন অব্দি অ্যাসেস করেছে, সেটা হচ্ছে পাকিস্তানে মোট ২১টা সন্ত্রাসবাদীর ঘাঁটি, যেখান থেকে সন্ত্রাসী জেহাদি জঙ্গিদের তৈরি করা হয়, ট্রেন করা হয়, সেরকম ভারত সরকার তার খোঁজ পেয়েছে। তার মধ্যে মাত্র ৯টা উড়েছে, তার মানে এখনো ১২টা মিনিমাম বাকি আছে। কিন্তু এইসব করার পরেও পাকিস্তানের বাঁদরামি থামার কোনো রকম কোনো লক্ষণ নেই। তাই অপারেশন সিঁদুর ওই 2, 3, 4 এসব কোনো ব্যাপার নয়। অপারেশন সিঁদুর অনগোয়িং প্রসেস এবং চলবে। কি বলেছেন আজকে কিরেন রিজিজু? পুরো বৈঠকের তার যে নির্যাসটা, সেটা কিন্তু তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। একবার নিজের চোখেই দেখে নিন কি বলেছেন কিরেন রিজিজু। आज ऑल पार्टी लीडर्स का मीटिंग राजनाथ सिंह जी की अध्यक्षता में बहुत अच्छी तरह से हुई है। बहुत गंभीर विषय था, इसलिए सब ने गंभीरता से अपने बात को रखा है। सबसे पहले रक्षा मंत्री जी ने ऑपरेशन सिंदूर के बारे में पूरे लीडर्स को जानकारी दिया, परिस्थिति के बारे में, हालात के बारे में, और सरकार का मंशा, सारे चीज़ों को लेकर के ब्रीफिंग हुआ। उसके बाद में सारे पॉलिटिकल लीडर्स ने अपने मत रखा, पार्टी का विचार को और सुझाव भी दिया है। मैं ये मानता हूँ कि सारे पॉलिटिकल लीडर्स ने मैच्योरिटी दिखाया है। ऐसे वक्त में जब देश एक बहुत बड़ी चुनौती को हाथ में लेकर के काम कर रहे हैं, तो इसमें राजनीति का कोई जगह नहीं है। ये हमारे पूरे पॉलिटिकल पार्टीज ने दर्शाया है, और सब लीडर्स ने एक मत से हमारे सेनाओं ने जो कार्रवाई की है ऑपरेशन सिंदूर को लेकर के, पूरे बधाई भी दिया, और गौरव का एहसास सबको हुआ है, और सबने एक जुट में कहा है कि सरकार का हर निर्णय को साथ देंगे, सेना के हर कार्रवाई को साथ देंगे, और कोई इसमें विरोधाभास नहीं है। एक दो मुद्दे सुझाव भी आए हैं, एमपीज ने अपने अपने जो कंसर्न्स को भी बताया कि लड़ाई का हालात में और इस तरह का जो कोई बड़ी घटना होती है तो हमको सतर्क रहना चाहिए। तो ये सब सुझाव भी लिया है, और सब पॉलिटिकल पार्टीज ने
ये चीज़ भी बताया कि पूरा देश सिर्फ पॉलिटिकल पार्टीज ही नहीं, पूरा देश एक साथ है, ये भी सबने बताया। एक बहुत महत्वपूर्ण बात यह है, रक्षा मंत्री जी ने अपने रिमार्क्स में कहा है कि आज के मीटिंग में ये दर्शाता है कि हम सिर्फ सरकार बनाने के लिए राजनीति नहीं करते हैं, बल्कि देश बनाने के लिए राजनीति करता है। ये मैच्योर डेमोक्रेसी, भारत एक मैच्योर डेमोक्रेसी है, ये चीज़ झलकता है कि कोई तू मैं नहीं हुआ, कोई छोटे छोटे बातों को लेकर के बयानबाजी नहीं हुआ, और बाहर भी देश भर में पॉलिटिकल पार्टीज का स्टेटमेंट भी बहुत ही एक लाइन में आ रहे हैं। ये भी अच्छा चीज़ है जो हमको देखने को मिला है। तो ऑपरेशन सिंदूर का कार्रवाई, क्योंकि ये ऑनगोइंग ऑपरेशन है, इसलिए अलग से ऑफिशियल ब्रीफिंग नहीं है। ये रक्षा मंत्री जी की ओर से, सरकार की ओर से पूरा पॉलिटिकल लीडर्स को ब्रीफिंग हुआ है, और मैं सारे पॉलिटिकल पार्टीज के नेताओं को धन्यवाद देना चाहता हूं कि पूरे जितने अपेक्षित थे सब नेता आए, और जैसे हमने सोचा है वैसे ही सबने सहयोग दिया, और एक मीटिंग को बहुत अच्छी तरीके से, एक फ्रूटफुल मीटिंग हम कह सकते हैं, बहुत सकारात्मक मीटिंग में कह सकता हूं कि संपन्न हुआ, और फिर एकजुट में हम बाहर निकले हैं। सबने कहा कि सरकार का कोई भी कदम को पूरा देश एकजुट होकर के समर्थन करेंगे। শুনলেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। এবার এখানে একটা বিষয় নিয়ে একটু জলঘোলা করার চেষ্টা করা হচ্ছিল কোনো কোনো তরফ থেকে। ওই বললাম না, ভারতের মধ্যেই বেশ কিছু অংশ রয়েছে যারা ভারত বিরোধী হিসেবেই কাজ করছে, তাদেরও ঠান্ডা করার প্যারালাল সিস্টেম কিন্তু চলছে ভারতবর্ষে। আচ্ছা, যে যে জায়গাটা নিয়ে কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হচ্ছিল, যে এই যে বৈঠক হয়েছে, এই বৈঠকে প্রধানমন্ত্রী আজকে হাজির ছিলেন না। কেন হাজির ছিলেন না? কেন হাজির ছিলেন না? ওই মানুষটা নিয়ে না কথা বলার আগে 5 বার ভাবতে হবে। একটা মানুষের 75 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও যে এন্থু নিয়ে, যে এনার্জি নিয়ে রাতের পর রাত জেগে ভারতবর্ষের জন্য কাজ করে যাচ্ছেন, সেই জায়গা থেকে এই মানুষটার দিকে যারা আঙুল তুলছেন, তাদের শরীরে আর যাই হোক মানুষের রক্ত নেই। রাজনীতি এখন ভুলে যান। যখন এদিকে বৈঠক হচ্ছে, তখন ভারত পাক সীমান্তে পরিস্থিতি কেমন ব্যাখ্যা করতে মোদির বাড়িতে ডোভাল। পাঞ্জাব আর রাজস্থানে হাই অ্যালার্ট জারি। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের দেশ কিন্তু এখন যুদ্ধকালীন জায়গায় রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে রয়েছে। সুতরাং এখন ওই ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় নয়, এখন ভাষণ দেওয়ার সময় নয়, এখন অ্যাকশনের টাইম। আর সেটাই আমাদের প্রধানমন্ত্রী এবং যার উপর সব থেকে বেশি ভরসা রাখছেন তিনি, সেই আমাদের এনএসএ অজিত ডোভাল স্যার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, তাদের কিন্তু বৈঠক চলে যাচ্ছে প্যারালালি। ওইদিকে আমি আমার মন্ত্রিসভার সদস্যদের পাঠিয়ে দিয়েছি, তারা কথা বলছে সবার সঙ্গে, ঠিক আছে, গোটা দেশকে কনফিডেন্সে রাখছে, বিরোধীদের কনফিডেন্সে রাখছে, কিন্তু তার পাশাপাশি পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়। এই 9টি জায়গার মধ্যে 4টি পাকিস্তান এবং 5টি পাক অধিকৃত কাশ্মীর। বাহালপুর, মুদিরকে এবং শিয়ালকোট, মূলত এই 3টি এলাকায় জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়াই ছিল সেনার মূল লক্ষ্য। ওইসব জায়গাতে বসেই ভারতের সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল। এটা যখন সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে ব্রিফিং দেওয়া হচ্ছে, তখন এই বেলা 11টার সময় যে বৈঠক শুরু হচ্ছে, তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে পৌঁছে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এবং যেটা সরকারি নোট, সেখান থেকে বলা হচ্ছে যে ভারত পাক সীমান্তে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন ডোভাল। দেখুন, গতকাল থেকে কিন্তু একাধিক কন্ট্রোভার্সিয়াল খবর আসছে। কখনো খবর হচ্ছে যে শিয়ালকোটে অ্যাটাক হয়ে গেছে, কখনো খবর আসছে যে পাকিস্তান অমৃতসরে অ্যাটাক করে দিয়েছে, সেখানকার সেনা ছাউনি উড়িয়ে দিয়েছে, সেখানকার যে এয়ারপোর্টের বেস রয়েছে, যেটা এয়ারফোর্সের বেস রয়েছে, সেগুলোকে সমস্ত কিছু নাকি উড়িয়ে দিয়েছে, সেখানে হাই অ্যালার্ট হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করে দিতে হচ্ছে, ব্ল্যাক আউট হয়ে গেছে। এরকম বহু ফেক নিউজ, ভুয়ো খবর কিন্তু পাক মিডিয়ার তরফ থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ অব্যাহত রেখেছে, কিন্তু সেই জায়গা থেকে ভারত হাই অ্যালার্টে রয়েছে। এমনকি পাকিস্তানের সীমান্তবর্তী 2 রাজ্য, কাশ্মীর তো একটা রয়েছেই হাই অ্যালার্টে, তার পাশাপাশি পাঞ্জাব এবং রাজস্থান, তাদেরকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। ওই 2 রাজ্যের সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে, এবং ওই 2 রাজ্যের সঙ্গে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং
এর পাশাপাশি কোনো রকম কোনো কিছু যদি এদিক ওদিক দেখা হয়, বিএসএফ কে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএসএফ কোনো রকম কিছু দেখবে না, ওইখানে যদি সামান্যতম কোনো মুভমেন্ট দেখে বিএসএফ গুলি চালাবে, একদম ফ্রি হ্যান্ড তাদেরকে দিয়ে দিয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, রাজস্থানের যোধপুর, কিষানগড় এবং বিকানের এই 3টে বিমানবন্দর বন্ধ রেখে দেওয়া হয়েছে। সমস্ত অসামরিক বিমান চলাচল বন্ধ রাখা হচ্ছে। কিন্তু সেই অবস্থায় আকাশে টহল দিচ্ছে বায়ুসেনার একাধিক যুদ্ধ বিমান। বিকানের শ্রী গঙ্গানগর, জয়সালমের এবং বিকানের জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে, সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিকে একদিকে যখন বলা হচ্ছে বিএসএফ গুলি চালাবে, তখন তার পাশাপাশি এখানে বলা হচ্ছে যে বায়ুসেনাকেও ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ। আসলে পাকিস্তান যেটা চেষ্টা করছে এখন, এমনিতে মুখ পুড়ে গেছে, কোমর ভেঙে গেছে। এই সন্ত্রাসবাদের কোমর যখন ভারত ভাঙতে শুরু করেছে, পাকিস্তানের কোমর ভেঙে গেছে। কিন্তু পাকিস্তান যেটা চাইছে, আমি বললাম কুত্তার ল্যাজ, কিছুতেই সোজা হবে না। এখনো ভারতের যেখানে সিভিলিয়ান আছে সেইখানে তারা অ্যাটাক করার চেষ্টা করছে। এখনো টেরোরিজমটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাইছে, বলছে এইটা নাকি তারা জাস্টিস করছে। আর এই দেশে বসে থাকা পাকপ্রেমীরা সেটাকে সমর্থন করছে। ভারতের যা সিস্টেম আছে, পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। ভারত চাইছে একবার পাকিস্তান ঢুকুক শুধু এখানে, তারপর পাকিস্তানে ঢুকে কি মারটা মারতে হয় সেটা ভারত দেখিয়ে দেবে। কিন্তু তার আগে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এইখানে যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটি দেখো, বিএসএফ কে তো বলে দিয়েছেনই, তার পাশাপাশি যেটা সব থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে এয়ারফোর্সকে একদম উড়িয়ে দেবে, ম্যাসাকার করে দেবে, কোনো রকম কোনো রেয়াত করবে না। অনেক ঢাক ঢাক গুড়গুড় হয়েছে, এইবার পাকিস্তানকে কড়া সবক দিতে হবে। এদিকে প্রধানমন্ত্রী যখন এই অ্যাক্টিভিটি করে যাচ্ছেন, এই প্রয়োজনীয় নির্দেশ অজিত ডোভালের হাতে তুলে দিচ্ছেন, তখন তখন কিন্তু অমিত শাহ বসে নেই। আপনারা জানেন গতকালই কিন্তু অপারেশন সিঁদুর হয়ে যাওয়ার পরই সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহজি বৈঠক করে ফেলেছিলেন। এবার এখানে সব থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে উত্তেজনা রয়েছে পশ্চিম প্রান্তে, পশ্চিম সীমান্তে, সেখানে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, এই 4টে যে রাজ্য রয়েছে, এই 4টে রাজ্য নিয়ে হাই অ্যালার্টে থাকবেন, তাদের সঙ্গে বৈঠক টৈঠক হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পূর্ব প্রান্তের যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে বাংলা, সেইটা কিন্তু হাই ফোকাসে রয়েছে। আর সেখান থেকে দুটো জল্পনা ছড়াচ্ছে। এক, এই পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে চলে এসছে এবং বাংলাদেশ দিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে তারা সেখানে কিছু অ্যাক্টিভিটি করতে পারে, সেই জন্য সেখানে সেনার কোনো অ্যাক্টিভিটি দেখা যাবে, এই জায়গাটা নিয়ে জল্পনা চলছে। তার পাশাপাশি আরেকটাও যেটা জল্পনা হচ্ছে, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে ইতিমধ্যেই এই পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা তাদেরকে স্লিপার সেল হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা এতদিন পলিটিক্যাল ক্যাডার হিসেবে কাজ করছে, ভোট লুট করে একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দিচ্ছে, এবং পুলিশ প্রশাসন কার্যত সবকিছু জেনেও চুপ করে বসে আছে। আর এই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি হয়েছে, তাতে করে সেই স্লিপার সেল অ্যাক্টিভেট হয়ে কিন্তু ভারতের মধ্যে অন্তর্ঘাত করতে পারে। ফলে সেইটা নিয়েও কি বড় কিছু রকম প্ল্যান রয়েছে, যে কারণে পশ্চিমবঙ্গকে বারবার এই ধরনের মিটিংয়ে ইনক্লুড করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে এখনো সময় আছে, তোমরা শুধরে যাও, নাহলে এরপর সেনা নামানো ছাড়া কোনো উপায় নেই। অফিসিয়াল নোট কিছু আসছে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে বার্তা ভেসে আসছে, যে ইঙ্গিত ভেসে আসছে, তাতে কিন্তু এই ছবিটা স্পষ্ট। এর পাশাপাশি অমিত শাহজি আরেকটাও কিন্তু খুব বড় কাজ করেছেন, সেটা হচ্ছে দেশ বিরোধী কিছু পোস্ট করলেই করা ব্যবস্থা বাংলা সহ সব রাজ্যকে নির্দেশ কেন্দ্র সরকারের। দেখুন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন আমাদের সেনাবাহিনীর পাশে থাকতে হবে, এখন আমাদের ইউনিটিটা দেখাতে হবে। কিন্তু আনফর্চুনেটলি যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে এই বাংলা থেকে, সেখানে সব হুব্বা হুব্বা লোক আছে এবং তাদের বেশিরভাগের সঙ্গেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীর যোগাযোগ আছে। তারা দেশ বিরোধী কথা বলে যাচ্ছে, এবং এই পাক মিডিয়া, এই বাংলাদেশের চ্যাংড়াগুলো, তারা যে ফেক নিউজ ছড়াচ্ছে যাতে করে ভারতের ইউনিটিতে ফাটল ধরতে পারে, এখানে দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি হতে পারে, সেইটাকে এরা প্রমোট করছে। কড়া নির্দেশ এসছে, কোনো রকম কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী কিছু দেখলে ইমিডিয়েটলি স্টেপ নাও। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত অনেকেরই অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু এই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে, এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? এদেরকে তো রক্ষাকর্তা একজনই হয়ে আছেন, 14 তলা থেকে নির্দেশ আসছে এদের কিছু করো না, না হলে এত কিছু লেখার পর, এত কিছু করার পর এরা রেয়াত পায় কি করে? এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় কি করে? এখানকার পুলিশ প্রশাসন কি করছে? এই প্রশ্নটা উঠছে। কিন্তু
একটা কথা তার সঙ্গে সঙ্গে উঠে আসছে যে অমিত শাহজি এই নির্দেশ দিয়েছেন, তার মানে এই সমস্ত কিছু কেন্দ্রের র্যাডারে আছে এবং এটা রাজ্য সরকারের হাতেই যেহেতু আইন শৃঙ্খলাটা রয়েছে, সুতরাং ফেডারেল স্ট্রাকচার মেনে এটা রাজ্য সরকারকে একটা শেষ সুযোগ দেয়া হয়েছে। যদি মানে ভালো, না মানে আরো ভালো। কেননা এই যুদ্ধকালীন সিচুয়েশন, দেশের নিরাপত্তার উপরে কিচ্ছু হতে পারে না। প্রয়োজন হলে কেন্দ্র এবার হস্তক্ষেপ করবে, সেই ইঙ্গিতটাই কি স্পষ্ট করে দিচ্ছেন। হাই অ্যালার্টের জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসএ সকলেই কিন্তু ফুল অন অ্যাকশনে রয়েছেন এবং তাদের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমকে, দেশবাসীকে স্পষ্ট করে কিরেন রিজিজু জানিয়ে দিলেন অপারেশন সিঁদুর শেষ হয়নি। পাকিস্তান, আরো বড় প্রত্যাঘাতের জন্য তৈরি থাকো, বাঁদরামি বন্ধ করো, কিন্তু সেটা তোমরা করবে না। আর সেটা যখন করবে না, এবার তোমাদের বাঁদরামি থামানোর দায়িত্ব ভারতীয় সেনা নিয়ে নিয়েছে। অপারেশন সিঁদুর আরো বড় আকারে, আরো ব্যাপকভাবে পাকিস্তানের এই সন্ত্রাসবাদকে এবার তছনছ করে নেবে। যা পারো, যেভাবে পারো, আমাদের সন্ত্রাসবাদীদের বাঁচানোর চেষ্টা করো, কিন্তু কোনো লাভ হবে না। গর্ত থেকেও তুলে এনে মারা হবে, এই বার্তা কিন্তু আজকে নরেন্দ্র মোদী প্রশাসন একেবারে স্পষ্ট করে দিল। কি বলবেন নরেন্দ্র মোদী প্রশাসনের এই বার্তা নিয়ে, দেশবাসীর প্রতি এই বার্তা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।